ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি কামারপুকুর ও জয়রামবাটির ভ্রমণ গাইড। কোথায় থাকবেন, কি দেখবেন, মায়ের মন্দিরের যাবতীয় তথ্য পেতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর ও কামারপুকুর থেকে কিছুটা দূরত্বে অবস্থিত শ্রী সারদা মায়ের জন্মভূমি জয়রামবাটি জায়গা দুটি আপামর বাঙালির কাছে একটি তীর্থক্ষেত্রের সমান। তাই এই দুই মহামনীষীর জন্মস্থান দর্শন করতে আমরা একটি সুন্দর সকালে কলকাতা থেকে উঠে পড়লাম গোঘাট লোকালে এবং প্রায় 2 ঘন্টার সুন্দর সফর সেরে এসে পড়লাম গোঘাটে। বর্তমানে জয়রামবাটি নামক স্টেশনটি উদ্বোধন হয়ে গেছে, তাই চাইলে জয়রামবাটি নেমেও গন্তব্যে পৌঁছানো যায়। ঘণ্টা 2-এর ট্রেন সফর সেরে গোঘাটে নেমে একটি মারুতি গাড়ি ঠিক করে আমরা রওনা দিলাম জয়রামবাটির দিকে। ভাড়া পড়ল 300 টাকা। সাধারণত অনেকে এই ট্যুরটি একদিনে সেরে ফেলেন এবং শুধুই ঠাকুর ও মায়ের মন্দির দেখে ফিরে যান, কিন্তু এখানে সবকটি দর্শনীয় স্থান ভালোভাবে ঘুরতে গেলে হাতে 3 দিন সময় নিয়ে আসাই ভালো। তাই আজ আমি আপনাদের 2 রাত 3 দিনের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড পরিবেশন করছি। জয়রামবাটিতে পৌঁছে আমরা প্রথমেই চলে এলাম মায়ের মন্দির সংলগ্ন যাত্রী নিবাসে। এখানে আমাদের 2 দিনের জন্য ঘর বুকিং করা আছে। গেস্ট হাউস বুকিংয়ের জন্য মাতৃমন্দিরে ইমেল করতে হয়, তারপর সেখান থেকে কনফার্মেশন মেল এলে তখন মন্দির প্রাঙ্গণের মধ্যে গেস্ট হাউসে থাকা যায়। গেস্ট হাউস বুকিংয়ের মেল আইডিটা আমি সবার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গেস্ট হাউস পৌঁছে ফ্রেশ হয়ে চলে এলাম আমরা প্রসাদ ভবনে। এখানে সবাই মিলে বসে দুপুরের আহার করা যায়। যারা গেস্ট হাউসে থাকবেন তাদের কুপনের দরকার হয় না, কিন্তু অন্যান্য দর্শনার্থীদের ভোগ পেতে গেলে সকাল 10:30টার মধ্যে মন্দিরের অফিস কাউন্টার থেকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন মূল্য 60 টাকা জনপ্রতি। দুপুরে মধ্যাহ্নভোজ মায়ের প্রসাদ খেয়ে আমরা পাশেই অবস্থিত গোশালাটিও ঘুরে দেখে নিলাম। তারপর পায়ে পায়ে এসে পড়লাম মায়ের মূল মন্দিরটি একটু ঘুরে দেখতে। সুন্দর সুন্দর রকমারি ফুলে সাজানো অনেকটা জায়গা জুড়ে অবস্থিত শ্রী সারদা মায়ের মূল মন্দিরটি খুবই সুন্দর। তবে এই মন্দির খোলা ও বন্ধের একটি নির্দিষ্ট সময় আছে। সেই সময়সূচিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। মায়ের মন্দির চৌহদ্দির মধ্যেই একপাশে অবস্থিত মায়ের পুরাতন বাড়ি। খড়ের চালা দেওয়া সুন্দর বাড়িটিতে আমাদের সকলের প্রিয় মা সারদা জন্মগ্রহণ করেন। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই দর্শন সেরে আমরা বেরিয়ে এলাম। তারপর পায়ে পায়ে মন্দির সংলগ্ন পুণ্যপুকুরের দর্শন সেরে দেখে নিলাম আরও একটি 8চালা মন্দির। এই মন্দিরে শ্রী মা সারদা দেবীর পিতৃবংশের কুলদেবতা শ্রী সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর ও শ্রী শীতলা মাতার অবস্থান। কুলদেবতাকে প্রণাম জানিয়ে আমরা মন্দিরের মূল ফটক লাগোয়া স্টোর থেকে একটু কেনাকাটা সেরে নিলাম। এখানে খুব সুন্দর সুগন্ধি ধূপ বিক্রি হয়, তাই কয়েকটি ধূপ ও মায়ের ছবি কিনে আমরা আরও কিছু টুকটাক কেনাকাটা সেরে নিলাম। তারপর মূল জয়রামবাটি মন্দিরের পাঁচিলের গা ঘেঁষে একটি ছোট্ট গলিতে 2 পা হেঁটে আমরা দেখে নিলাম মায়ের ভাই শ্রী কালীকুমার মুখোপাধ্যায়ের
বসতবাড়ি ও মন্দির। মা যখন তার মেজ ভাই কালীকুমার বাবুর সংসারে ছিলেন, তখন তিনি এই ঘরে বসে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করতেন। এছাড়া মন্দিরে একটি গোপালের বিগ্রহ আছে, যা শ্রী মা নিজের হাতে তার ভাইপো অর্থাৎ কালীকুমার বাবুর পুত্র শ্রী ভূদেব মুখোপাধ্যায়কে দিয়েছিলেন নিত্য পুজো হেতু। আজও সেই বিগ্রহ সযত্নে এখানে পূজিত হয়। মাটির দেওয়াল নিকানো ছোট্ট আটচালার মতন মায়ের ভাইয়ের বাড়ির দাওয়ায় বসে আমরা একটু বিশ্রাম নিয়ে নিলাম। সুন্দর মাটির দোতলা বাড়ি ও বাঁধানো মাটির দাওয়ায় বসতে বেশ লাগছিল। তারপর আবার কয়েক পায়ে হেঁটে আমরা চলে এলাম গলির অন্য পারে। এখানেই অবস্থিত মায়ের নতুন বাড়িটি আমরা এবার ঘুরে দেখব। মায়ের পুরনো বাড়িটি যদিও সংরক্ষণ করা হয়েছে, তবুও দর্শনার্থীদের সুবিধে হেতু শ্রী মায়ের নতুন বাড়িটিও গঠন করা হয়েছে। খড়ের চাল ও কুড়ে ঘর, সাথে লাগোয়া সুন্দর উঠোন, সব মিলিয়ে মায়ের নতুন বাড়িটিও বড় সুন্দর। নতুন বাড়ি দর্শন সেরে এবার আমরা পায়ে পায়ে মিনিট খানেক হেঁটে চললাম দুটি মন্দির দর্শন করতে। প্রথমটি হলো দামোদর জিউ মন্দির। এখানে অধিষ্ঠিত শ্রী মদনমোহনের বিগ্রহকে আমরা দর্শন করলাম। তারপর আরও কয়েক পা হেঁটে এসে পড়লাম সিংহ বাহিনী মন্দিরে। বড় খোলা মন্দির প্রাঙ্গণ ও সামনে সংকীর্তনের খোলা উঠোন ও মাটির বলিস্থান সব মিলিয়ে মা সিংহবাহিনী মন্দিরটি একটি আদর্শ গ্রাম্য মন্দিরের নিদর্শন। বহু প্রাচীন সোনার তৈরি দেবী দুর্গার প্রতিমাকে আমরা নিরিবিলিতে বড় শান্তিতে পুজো দিলাম। কিছুক্ষণ শান্ত নিরিবিলি মন্দিরে সময় কাটিয়ে আমরা পায়ে পায়ে ফিরে এলাম আমাদের গেস্ট হাউসে। আমাদের জয়রামবাটি মন্দির ও মন্দির সংলগ্ন পায়ে হাঁটা দর্শনীয় স্পটগুলি ও সাথে টুকটাক কেনাকাটার পর্ব প্রথম দিনেই সমাপ্ত হয়ে গেল। গেস্ট হাউসে পৌঁছে আমরা খোলা আকাশের নিচে বসে পড়লাম মায়ের সন্ধ্যা আরতি দেখতে। ঠিক সন্ধ্যা 6:30টায় শুরু হলো আরতি। অপূর্ব সুন্দর ঐশ্বরিক পরিবেশে আমাদের সন্ধ্যাটা কাটল। সেই সুন্দর মুহূর্তের কিছুটা আপনাদের কাছে তুলে ধরছি।
ড্রাইভার ম্যাডাম চলো জয়রামবাটি নিয়ে চলো আমাদের। আজ আমাদের জয়রামবাটিতে দ্বিতীয় দিন। গতকাল রাত্রে প্রসাদ খেয়ে এবং একটি লম্বা ঘুম দিয়ে একদম ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম জয়রামবাটি শহরে সাইট সিইং করতে। 500 টাকার বিনিময়ে একটি অটো ঠিক করে আমরা প্রথমেই এসে পড়লাম আমাদের প্রথম স্পট সারদা কাননে। সারদা কানন হলো একটি সুন্দর বাগান ও মিউজিয়াম এবং এটি গড়ে উঠেছে মায়ের স্মৃতি বিজড়িত আমোদর নদের তীরে। মায়ের ছেলেবেলায় বড় স্বাদ হতো গঙ্গা স্নানে যাওয়ার, কিন্তু জয়রামবাটি গ্রাম থেকে গঙ্গা তো বহুদূর। তখন মা তার ভাইয়েদের সাথে এই আমোদর নদে এসে স্নান করতেন এবং এই আমোদরকেই গঙ্গা জ্ঞান করতেন। যদিও বর্তমানে আমোদর নদটির পূর্বের চেহারা আর নেই, এখন এটি একটি প্রায় বুজে যাওয়া খালে রূপান্তরিত হয়েছে, কিন্তু আমোদর নদ সংলগ্ন মায়ের বাগানটি বড় সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। সারদা কাননে একটি খোলা জায়গায় সারদা দেবীর পিতৃদেব ও মাতৃদেবীর জন্য উৎসর্গিত দুটি সমাধি মন্দির করা আছে। এই স্থানে নদী তীরে শ্রী মায়ের পিতামাতাকে দাহ করা হয়েছিল। সমাধি মন্দির ছাড়িয়ে আমরা পায়ে পায়ে কিছুটা এগিয়ে এসে পড়লাম সারদা মিউজিয়ামের কাছে। এটি একটি ওপেন এক্সিবিশন হল। এই হলের সমস্ত দেওয়াল জুড়ে শ্রী মায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় জীবনগাথা খোদাই করা আছে বিবরণ সহ। হাতে সময় নিয়ে ঘুরে ঘুরে আমরা দেখে নিলাম প্রদর্শনী কেন্দ্রটি। সারদা কানন ঘুরে আমরা এবার চলে এলাম আমাদের পরবর্তী স্পট জগদম্বা আশ্রম। এটিও রামকৃষ্ণ মিশন পরিচালিত একটি সুন্দর নিরিবিলি আশ্রম। জগদম্বা আশ্রম ঘুরে এবার আমরা এসে পড়লাম শ্রী রামকৃষ্ণর ভাগ্নে হৃদয়ের মামার বাড়িতে। এখানে একটি দুর্গা মণ্ডপ আছে, যেখানে ঠাকুর মাঝে মাঝে হৃদয়কে নিয়ে এসে পূজা অর্চনা করতেন। হৃদয়ের ভগ্নপ্রায় ঘরটি যদিও এখনও আছে, কিন্তু সেখানে কেউ বসবাস করে না। এখানে হৃদয় ঠাকুর নাতির পুত্র বয়স্ক একজন ব্যক্তি আছেন, যার সাথে দর্শনার্থীরা কথা বলে তাদের বংশের একটি ছোট্ট ইতিহাস জানতে পারে। হৃদয়ের মামার বাড়ি ঘুরে কিছুটা পথ চলে এবার আমরা এসে পড়লাম শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবী দুজনেরই স্মৃতি বিজড়িত একটি শিব মন্দির তলায়। প্রাচীন এই মন্দির চত্বরে একসময় যাত্রাপালা হতো। কথিত আছে বিবাহের পূর্বে ছোট্ট সারদামণি একবার মায়ের সাথে এখানে যাত্রা দেখতে আসেন। ঘটনাচক্রে শ্রী রামকৃষ্ণ সেই যাত্রাপালার দর্শক হিসাবে উপস্থিত ছিলেন। রাম সীতার বিবাহ সংক্রান্ত যাত্রা চলাকালীন সারদা দেবীকে মজার ছলে
যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কাকে বিবাহ করবেন, তখন বালিকা সারদা দেবী অজ্ঞাত পরিচয় গদাধরের দিকে নির্ভুলভাবে আঙুল তুলে দেখিয়ে দেন। ঘুরতে ঘুরতে এমনই নানা রকম গল্প কথা আমাদের অটো ড্রাইভার দাদার থেকে শুনতে শুনতে এবার আমরা এসে পড়লাম গোয়ালপাড়া আশ্রমে। শ্রী মা সারদা 1909 সালে প্রথম আসেন গোয়ালপাড়াতে। পরবর্তীকালে কলকাতা যাতায়াতের পথে বহুবার তিনি এই গোয়ালপাড়াতে এসে বিশ্রাম করতেন। তাই মায়ের স্মৃতিধন্য এই গোয়ালপাড়া আশ্রমটিকে মায়ের বৈঠকখানাও বলা হয়। গোয়ালপাড়াতে থাকবার সুব্যবস্থা আছে। যদি কেউ চান তাহলে জয়রামবাটিতে না থেকে এই নিরিবিলি গোয়ালপাড়া আশ্রমেও রাত্রিবাস করতে পারেন। তবে আগে থেকে মহারাজকে ফোন করে বুকিং করে নিতে হবে। বুকিং নম্বরটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়াও যারা জয়রামবাটি মাতৃমন্দিরের কাছে থাকতে চাইছেন তাদের জন্য একটি হোটেলের নম্বরও দিয়ে রাখলাম। ঠিক জয়রামবাটি মন্দিরের পাশেই অবস্থিত হোটেল কল্পতরুতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আছে এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। জয়রামবাটি সাইট সিইং সেরে আমরা হাতে বেশ কিছুটা সময় থাকায় অটো দাদাকে বললাম গড়মান্দারণ ফরেস্টের দিকে নিয়ে যেতে। গড়মান্দারণ ফরেস্টের দূরত্ব জয়রামবাটি থেকে 9-10 কিলোমিটার মতন। এর জন্য অবশ্য এক্সট্রা 1000 টাকা পেমেন্ট করতে হলো। তবে সুন্দর গ্রাম্য প্রকৃতি দেখতে দেখতে গড়মান্দারণ আসাটা বৃথা হলো না। এই ফরেস্টটি প্রধানত পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। এছাড়া এখানে নিরিবিলিতে 2-1 দিন থাকার মতো কটেজও গড়ে উঠতে দেখলাম। ফরেস্টের বেশ কিছুটা গভীরে সিঁড়ি বেয়ে উঠে একটি পীরের সমাধি আছে। এছাড়াও এখানে একটি বার্ড ওয়াচিং টাওয়ারও আছে। ঝিলের মাঝ বরাবর বার্ড ওয়াচিং টাওয়ারটিতে দাঁড়িয়ে দেখে নেওয়া যায় অনেক পরিযায়ী পাখি। আমরা ফরেস্ট ঘুরে আবার ফিরতি পথ ধরলাম জয়রামবাটির দিকে। ফেরার পথে সন্ধ্যাবেলা আমরা এসে পৌঁছলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। এটি আমাদের আজকের ভ্রমণের শেষ স্পট। এই আশ্রমটি ব্যারাকপুরের বিবেকানন্দ মিশনের দ্বারা পরিচালিত একটি আবাসিক স্কুল। সন্ধ্যা আরতির সময় পৌঁছে ছোট্ট ছোট্ট ছাত্রদের গলায় ঠাকুরের নাম গান শুনতে শুনতে এক সুন্দর সন্ধ্যা কাটলো আমাদের। আজ আমাদের জয়রামবাটিতে তৃতীয় দিন। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্রী রামকৃষ্ণ পরমহংসের স্মৃতি বিজড়িত কামারপুকুর ও দেরেগ্রাম জায়গা দুটি ঘুরে দেখতে। এই জায়গা দুটি ঘুরে সন্ধ্যাবেলায় লোকাল ট্রেনে চেপে আমরা বাড়ি ফিরে যাব। তাই একটু সকাল সকাল হাতে সময় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আনোর বিশালক্ষী মন্দির। এখানকার জমিদারদের লাভবাবুদের যে মেয়েরা এই মন্দিরে পুজো করাতে আসতেন, ওনাদের সঙ্গে সঙ্গে গোদাই আসতেন। ওই আসার পথে কালো আকাশে সাদা বক উঠতে দেখেই উনি রাস্তার মাঝখানে সমাধিস্থ হয়েছিলেন। ওনাকে আবার চ্যাংদোল করে তুলে নিয়ে এই মন্দিরে নিয়ে আসার পর ওনার জ্ঞান ফিরে আসে। কালো আকাশে সাদা বক মানে কালী আর শিবকে উনি আকাশের মধ্যে দেখেই উনি হতভঙ্গ হয়ে মানে সমাধিস্থ হয়েছিলেন। এইটাই হচ্ছে এই আনোর বিশালক্ষী মন্দির। এখানে এইটা হচ্ছে একটা মাটির মূর্তি আছে, হ্যাঁ, এখানে আলতা মাখানো গড় আছে। এইটা হচ্ছে বিশালক্ষী মায়ের চিহ্ন, মানে নাভির মতো পেটের চিহ্ন আছে, লাল গড় আলতা মাখানো। কিছুটা পথ চলে আমরা এসে থামলাম আনোর বিশালক্ষী মন্দিরে। মন্দির পৌঁছে প্রথমেই আমাদের ড্রাইভার কাম গাইড সুনীল দাদার থেকে
শুনে নিলাম এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। এই মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বাল্য অবস্থায় দর্শন করতে এসে হঠাৎই জ্ঞান হারান এবং স্বপ্নাদেশে মা তাকে দেখা দেন। গ্রাম্য মহিলারা তার সেবা করতে যখন জ্ঞান ফিরে আসে তখন ঠাকুর তার দৈব দর্শনের কথা তাদের বলেন। গ্রাম্য সুন্দর মন্দির এবং সংলগ্ন পুকুরঘাটটি আমরা ঘুরে দেখলাম। সেদিনকে মন্দির চত্বরে কোনো বিশেষ তিথির পুজো উপলক্ষে ভোগ বিতরণ করা হচ্ছিল। গ্রামের মানুষেরা ভোগ খাওয়ার জন্য আমাদের সাদর আমন্ত্রণ জানালে পরে আমরা তাদের সঙ্গে মাটিতে বসে শালপাতার থালায় গরম গরম খিচুড়ি ভোগ গ্রহণ করি। এমন সুন্দর গ্রাম্য পরিবেশ, অমৃত সমান ভোগ এবং একেবারে মাটির জীবনের অনুভূতি সব মিলিয়ে দারুণ এক স্মৃতি সঞ্চয় করলাম আমরা। ভোগ খেয়ে ও মা বিশালাক্ষীকে প্রণাম করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট কামারপুকুর রামকৃষ্ণ মিশনের দিকে। এই স্থানে ছবি ও ভিডিও তোলা নিষেধ, তাই ক্যামেরার লেন্সের বাইরে শুধু দু চোখ ভরে আশ্রমের সৌন্দর্য ও শান্তি আমরা উপভোগ করলাম। কামারপুকুরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম গোপেশ্বর শিব মন্দিরের দিকে। পথে দেখে নিলাম ঠাকুরের ভিক্ষা মাতা ও চন্দ্রমণি দেবীর ঘনিষ্ঠ সহচরী ধনী মাতা মন্দির। তার মন্দিরের এই পবিত্র স্থানে একটি ঢেঁকিশালে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। ধনী মাতাই সর্বপ্রথম নবজাত গদাধরকে দর্শন, স্পর্শ ও পরিচর্যা করার সৌভাগ্য লাভ করেছিলেন। থাকতেন তাই ঠাকুরমা চন্দ্রমণি দেবী এই শিবের কাছে হতে দিয়েছিলেন। কামারপুকুরে স্নান করেছে। হ্যাঁ, এই শিব বলেছে তোর ছেলে পাগল নয়, উনি এখনো মা ভবতারিণীকে কাছে পায়নি তাই রেগে আছে, যখন মা ভবতারিণীকে কাছে পেয়ে যাবে তোর ছেলে শান্ত হয়ে যাবে। গোপেশ্বর শিব মন্দিরে ঠাকুরের জননী চন্দ্রমণি দেবী হত্যা দিয়েছিলেন গদাধরের সুস্থতার জন্য, কারণ তার ধারণা হয়েছিল তার পুত্রের এমন দিব্যভাব হয়তো পাগলামির লক্ষণ। এই মন্দিরের পিছনে একটি পুকুর আছে যার নামে এই সমগ্র এলাকাটির নাম হয়েছে কামারপুকুর। গোপেশ্বর মন্দির থেকে কয়েক পা এগিয়ে আমরা এসে পড়লাম লাহাবাবুদের জমিদারি এস্টেটটি দেখতে। যদিও সমগ্র গ্রামটি ছিল জমিদার শ্রী ধর্মদাস লাহার অধীনে, তবু জমিদার বাড়িটি আজও অবস্থিত আছে। প্রসন্নময়ী দেবী, জমিদারের যে মেয়ে ছিল না প্রসন্নময়ী দেবী, উনি বাল্য বিধবা ছিলেন। ওনার প্রতিষ্ঠিত এটা শিব মন্দির, ঠিক আছে। জমিদারের মেয়ে ঠাকুর আর মায়ের যখন বিয়ে হয় এনারই গহনা পরে বিয়ে। আমার মা যখন ঘুমিয়ে গেছে তখন ঠাকুর শরীর থেকে গহনা খুলে এনাদেরকে ফেরত দিয়েছে। এনারাই লাহাবাবুর মেয়ে, তো এনারাই লাহ এখানে ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছে, করতে দিয়েছে, যোগ করেছে। যখন বিয়োগ করতে দিয়েছে বিয়োগ করবে না, বলছে বিয়োগ মাইনাস কমে যা। হ্যাঁ, বিয়োগ মানে ভক্তের সঙ্গে ভক্তের বিচ্ছেদ হয়ে যা, বিয়োগ আমি করবো না। ওই বলেই ঠাকুর পাঠশালা থেকে উঠে চলে গেলেন, পাঠশালায় আর এলো না। এইটাই এখানে পড়তেন মাস্টার মশাই, ঠাকুরকে যোগ করতে দিতে যোগ করতে, যখন বিয়ে করতে দিতে বিয়ে করবে না। প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, এটা লাহাবাবুদের দুর্গা মন্দির। প্রত্যেক বছরই দুর্গা পুজো হয়। এই দুর্গা প্রতিমার ঠাকুর মানে গোদাধর চোখ এঁকে দিয়েছিলেন। যিনি মিস্ত্রি ঠাকুর গড়েছে, রং করেছে, চোখ আর রাখতে পারছেন না, তাই গোদাধর এই দুর্গা প্রতিমার চোখ খুব সুন্দরভাবে এঁকে দিয়েছিলেন। এটা প্রতিমার বিসর্জন হয়ে যায়, আবার কাঠামোটাকে এনে রেখে দেয়। ওই কাঠামো আবার ঠাকুর তৈরি হয়, বিসর্জন হয়ে যায়, আবার কাঠামোটাকে এনে রেখে দেয়। মানে সেই ঠাকুরের সময় থেকেই ওই একই কাঠামোতেই এখানে দুর্গা পুজো হয়ে আসছে। আমাদের ড্রাইভার কাম গাইড দাদার থেকে লাহাবাবুদের জমিদারির সময়কার কিছু কথা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শারদামণি দেবীর বিবাহের সময়কার কিছু কথা জেনে সমৃদ্ধ হলাম। তারপর পায়ে পায়ে ঘুরে দেখে নিলাম শ্রী রামকৃষ্ণের পাঠশালা, দুর্গা ঠাকুরের দালান, মন্দির প্রভৃতি। শোনা যায় ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সাথে জমিদার ধর্মদাস লাহার ভীষণ
আত্মিক একটি সম্পর্ক ছিল। তারই চেষ্টায় ক্ষুদিরামবাবু সপরিবারে দেরেগ্রাম থেকে কামারপুকুরে চলে এসে বসতি স্থাপন করেন। भगवती हे शतकंठ कुटुंबिनी घोरी कुटुंबिनी घोरी कृते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी शैलसुते तुम्हें माता पिता तुम्हें सदा तुम्हें দুর্গা মন্দির কোনটা? এটা লাহাবাবুদের বিষ্ণু মন্দির। আচ্ছা, হ্যাঁ, এটা 3 তলা বাড়ি, উপরে 1 তলা ছোট করে বাড়ি আছে, মাঝখানে ঠাকুর আছে, নিচে আন্নাগর মানান আছে। তখন এটা জমিদার ছিলেন, তখন তো ব্যাংক ফ্যাংক থাকে না, তখন বর্গিরা মাটিরা সব লুটপাট করতে আসতো, এখানে ধন সম্পত্তি সব আন্নাগরের মধ্যে রাখতো, তাই মন্দিরের নিচে আন্নাগর মানান আছে। তো ওখানে এখন আমরা প্রবেশ করতে পারি? আপনি মন্দিরে থেকে প্রবেশ করতে পারবেন, মন্দিরের গেটের কাছে গেলে উপরে শ্রীঘরের রাস্তা দেখতে পাবেন, নিচের আন্নাগরের যে গেটটা সেটা দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, ওরা বুঝো না আছে। শোনা যায় জমিদার ধর্মদাস লাহা ছিলেন খুবই ধর্মপ্রাণ ও প্রজাদরদী একজন মানুষ। তখন তার তত্ত্বাবধানে গ্রাম জুড়ে নানা উৎসব হতো, যেমন যাত্রাগান, পালাগান, কীর্তন, রাস উৎসব প্রভৃতি। তিনি শিক্ষার জন্য পাঠশালা, পানীয় জলের জন্য পুকুর খনন ও সাধু সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার স্ত্রী মঙ্গলবালা দেবী ছিলেন স্বামীর যোগ্য অর্ধাঙ্গিনী। তার সাথে ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর ছিল সুন্দর মিত্রতা। এহেন ধর্মপ্রাণ লাহাবাবু 1860 খ্রিস্টাব্দে হুগলির বটতলার ঘাটে ঈশ্বরের ধ্যান করতে করতে স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করেন। দেরেগ্রাম হচ্ছে ঠাকুরের বাবার পৈতৃক ভিটা। ঠাকুরের বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ওনার এই দেরেগ্রামের এই জায়গাটার মধ্যে বাড়ি ছিল। তখনকার জমিদার ছিলেন রামানন্দ রায়, এখানকার জমিদার। উনি ঠাকুরের বাবাকে কোর্টে মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন। ওই মিথ্যা সাক্ষী না দেওয়ার জন্য ওনার উপর ওই জমিদার ঠাকুরের বাবার উপর মানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের উপরে অত্যাচার চালাতেন। ওই অত্যাচার সহ্য করতে না পেরে উনি রাতের অন্ধকারে ঘরে বাড়ি ছেড়ে কামারপুকুরে চলে যায়। তখন ঠাকুরের এখানে জন্ম হয়নি, ঠাকুরের দাদার জন্ম হয়েছে রামকুমারের, আর বোন কাত্যায়নীর জন্ম হয়েছে। ওনারা 2 স্বামী স্ত্রী আর 2 ছেলে মেয়েকে, আর বংশের কুলদেবতা রঘুবীরকে মাথায় করে নিয়ে উনি কামারপুকুরে চলে যায়। যে রঘুবীরের মন্দির দেখলেন, ওইখানে জমিদার ধর্মদলা থাকার জন্য যে কোনো জায়গা দেয়, ওইখানে থাকতে থাকতে রামকৃষ্ণদেবের জন্ম কামারপুকুরে হয়। এখানে আদি ভিটে যেই জায়গাটা ভাঙা হয়ে পড়েছিল, এই 2002 সালে এই জায়গার উপর এখানকার একজন স্থানীয় ব্যক্তি এই জায়গার উপরে প্রাইভেট আশ্রম তৈরি করেছে। এখানে ঠাকুরের মূর্তি স্থাপন করেছে, মন্দির করেছে, প্রাইভেট সাধুনিবাস করেছে, আর গেস্ট থাকা খাওয়ার ব্যবস্থা এখানেও ব্যবস্থা আছে, গেস্টদের থাকা খাওয়ার ব্যবস্থা। এটা হচ্ছে আমরা অবশেষে এসে পৌঁছলাম শ্রী রামকৃষ্ণের জন্মভিটে দেরেগ্রামে। কামারপুকুর থেকে কিছুটা দূরে অবস্থিত দেরেগ্রাম হলো আমাদের 3 দিনের ছোট্ট ভ্রমণের শেষ স্টপ। ড্রাইভার দাদার মুখে দেরেগ্রামের ইতিহাস শুনতে শুনতে ঘুরে দেখে নিলাম নবনির্মিত মন্দির ও গেস্ট হাউসটি। এখানেও শান্ত নিরিবিলি পরিবেশ বড় সুন্দর লাগলো। প্রসঙ্গত বলে রাখি, আমাদের অটো ড্রাইভার দাদার নাম হলো সুনীল রায়। ওনার ফোন নম্বরটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ড্রাইভার সুনীল বাবুকে ধন্যবাদ। উনি ছিলেন বলে আমাদের কামারপুকুর জয়রামবাটি ভ্রমণটি আরও সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারলাম। আমার নাম হচ্ছে সুনীল রায়। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা বলুন। বাড়ি জয়রামবাটি। আর ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 7797 611 415। ঠিক আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আপনারা চাইলে দেরেগ্রামের গেস্ট হাউসেও এসে থাকতে পারেন। দেরেগ্রাম গেস্ট হাউসের যোগাযোগ নম্বরটি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এমনই ছোট বড় নানা রকম ট্যুর গাইড পেতে
সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং।